সালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধিতা খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই ভারত বিরোধিতাকে পছন্দ করি। তো আজকে কথা বলবো কিভাবে সহি তরিকায় ভারত বিরোধিতা করবেন। আমরা যে ভারত বিরোধিতা করতেছি এটা কি সহি নাকি জয়ীফ, এটা নিয়ে আমি কথা বলবো। দেখেন, ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে বেশ কয়েকটা দিকে। এর মধ্যে অন্যতম হচ্ছে মিডিয়া, তার মধ্যে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনীকে কীভাবে ভারত নিয়ন্ত্রণ করে সেটা আপনাদেরকে বলবো। বাংলাদেশের সেনাবাহিনীর মেইনলি উচ্চ পদস্থ কর্মকর্তা যারা, তারা ভারতে ডিফেন্স কোর্স করতে চান, ন্যাশনাল ডিফেন্স কোর্স। যেমন এরশাদ, জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, যখন খালেদ মোশাররফকে হত্যা করা হয়, ওই সময় শেখ মুজিব নিহত হওয়ার পরে ওই সময় কিন্তু জেনারেল এরশাদ তিনি ভারতে ছিলেন, ন্যাশনাল ডিফেন্স কোর্স করতেছিলেন এবং বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি ভারতে থাকা অবস্থায় তাকে র্যাঙ্ক দেওয়া হয়। অর্থাৎ যখন সেনাবাহিনীর রদবদল হয় তখন এরশাদ সেনাবাহিনীতে ছিলেন না, ভারতে ছিলেন, ওই মুহূর্তে তাকে অনুপস্থিত অবস্থায় তাকে র্যাঙ্ক দেওয়া হয়। সো এটা একটা উদাহরণ হিসাবে বলতেছি। আবার কিছুদিন আগে আমি জেনারেল কর্নেল মুস্তাফিজুর রহমানের সাক্ষাৎকারে শুনেছি বাংলাদেশের একজন মেজর জেনারেল পর্যায়ের ব্যক্তি, যার সেনাপ্রধান হওয়ার কথা ছিল, কিন্তু ভারতের কোনো নারীর সাথে তার একটা ছবি প্রকাশ পায়, যার কারণে তাকে আর সেনাপ্রধান বানানো হয় নাই। তো মেইনলি ভারত কিভাবে সেনাপ্রধানকে মানে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করে সেটা আপনাদেরকে বলি। আমরা যেভাবে স্লোগান দিয়ে ভারতের বিরোধিতা করি, ভারত কিন্তু স্লোগান দিয়ে বিরোধিতা করে না, কারণ ভারত কাজের কাজটা করে। তো আমরাও যদি ভারত বিরোধিতা করতে চাই, আমার মনে হয় যে কাজের মাধ্যমে ভারতের জবাব দেওয়া উচিত আসলে। তো যেটা করে ভারত সেনাবাহিনীদেরকে নিয়ে, ধরেন কোনো আর্মি অফিসার তার স্ত্রীর ভারতে চিকিৎসায় যাওয়ার দরকার, তখন তিনি যদি এম্বাসিতে যান, তাকে ভিসা দেওয়া হয় না, তাকে বলা হয় আপনার স্বামীকে আনতে হবে। তার স্বামী আসে, তার স্বামী ভারতে যখন এম্বাসিতে যায় বাংলাদেশের, তখন তার সাথে ওনারা অ্যাম্বাসেডররা পরিচিত হন। এম্বাসির লোকজন তারা বলেন যে আপনার যে কোনো প্রয়োজন আপনি আসবেন, আমরা আপনার যে কোনো কাজ করে দিব। আবার দেখা যাচ্ছে যখন তার পরিবার বেনাপোল দিয়ে পার হইতেছে, তখনও আবার তাকে আটকানো হয়, আবার ওই আর্মি অফিসারের সাথে কথা বলা হয়, অর্থাৎ তার সাথে একটা সম্পর্ক তৈরি করা হয়। তখন পরবর্তীতে ওই আর্মি অফিসার যদি কখনো ভারতে একা যান, তখন দেখা যাচ্ছে যে তিনি যে বাসায় থাকবেন, সে বাসার অপর দিকে একজন সুন্দরী নারী থাকেন। মানে ঘটনাটা এভাবে সাজানো হয়, তার সাথে তাকে ট্র্যাপ দেওয়া হয়, অনেকে এটাকে হানি ট্র্যাপ বলে। তো তার সাথে বিভিন্ন অন্তরঙ্গ দৃশ্য ধারণ করার চেষ্টা করা হয়, এগুলো সেভ করে রাখা হয়। পরবর্তীতে যখন এই অফিসার বড় পর্যায়ে যান, তখন তাকে এগুলো দিয়ে কিন্তু ব্ল্যাকমেইল করা হয়। দুর্ভাগ্যজনকভাবে সত্য যে ভারতের বাংলাদেশের অনেকগুলি জেনারেল কিন্তু বর্তমানে ভারতে অবস্থান করতেছে এবং বর্তমান সেনাবাহিনীতে যারা আছেন জেনারেল পর্যায়ে কাউকেই কিন্তু মানে হাসিনা নিয়োগকৃত যারা, তাদের কাউকেই কিন্তু পদত্যাগ করানো হয় নাই। আবার আমার কাছে যে জিনিসটা সবচেয়ে মানে দৃষ্টিকটু লাগছে সেটা হলো, খালেদা জিয়ার জানাজায় আমি দেখলাম যে ৩ বাহিনীর প্রধান যাদেরকে হাসিনা নিয়োগ দিছিলেন, তারা কিন্তু বহাল তবিয়তে আছে। দেখেন, বাংলাদেশের ইতিহাসে এটা কখনোই হয় নাই যে কোনো অভ্যুত্থানের পরে সেনাবাহিনীতে রদবদল হয় নাই। আপনি যদি প্রথম দিকে দেখেন, শেখ মুজিব যখন নিহত হইলেন, তখন যে সেনাপ্রধান ছিলেন কে এম শফিউল্লাহ, তাকে কিন্তু রাষ্ট্রদূত হিসেবে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা আর্মির জেনারেলদের জন্য একটা সেফ ওয়ে। সরকার তাকে যদি লাঞ্ছিত, মানে সরকার যদি তাকে বাদ দিতে চায়, তাকে একটা রাষ্ট্রদূত করে দেশের বাইরে পাঠিয়ে দেয়। তারপরে বিমান বাহিনীর যে প্রধান ছিল এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, যার বই নিয়ে আমি আলোচনা করেছি, তাকেও কিন্তু বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। আর শেখ মুজিব হত্যার পরে সেনাপ্রধান জিয়াউর রহমানকে সেনাপ্রধান বানানো হয়, যেহেতু তাকে পদ থেকে বঞ্চিত করা হয়েছিল। তখন বড় পরিসরে সব কিছুতে কিন্তু রদবদল করা হয় বিভিন্ন সময়ে। আপনার জিয়াউর রহমান নিহত হওয়ার পরেও কিন্তু রদবদল হয়। যেই মানে সরকারে নতুন আসছে, সে কিন্তু রদবদলগুলো করছে, কিন্তু ইউনূস সরকার কিন্তু এই ধরনের কোনো রদবদল করে নাই। ফলে বর্তমান আর্মি জেনারেল যারা আছেন, ডিজিএফআইতে যারা আছেন, আর্মিতে যারা আছেন, তাদের উপরে কিন্তু ভারতের একটা অদৃশ্য নিয়ন্ত্রণ রয়ে গেছে। তারপরে আপনি এই শিলং সালাউদ্দিনের কথা বলতে পারেন, সে ইন্ডিয়াতে ছিল, তাকে ইন্ডিয়া ট্রেন করাইছে। আবার যেটা হয়, বাংলাদেশ থেকে যখন আর্মি অফিসাররা কোর্স করতে যায় বা বিভিন্ন কারণে ভারতে যায় চিকিৎসার জন্য মেইনলি যায় না, তারা কোর্সের জন্যই যায়, কারণ তারা যেহেতু সিএমএইচে ভালো চিকিৎসা পায় ফ্রিতে, তখন তাদেরকে ভারত তাদেরকে বলে, দেখো আমরা তো তোমাদের বন্ধু,
আর তুমি যদি উচ্চ পর্যায়ে যাইতে চাও তাহলে কিন্তু আমাদের একটা ইনফ্লুয়েন্স অবশ্যই লাগবে। বাংলাদেশের সেনাপ্রধান যে কেউ হইতে চায় তার কিন্তু ভারতের একটা আশীর্বাদ লাগে। যে মঈনু আহমেদ, সে যে সেনাপ্রধান হয়েছে, সেনাপ্রধান ছিল, তারপরে যখন সে ১-১১ করে, ১-১১ করার পরে যে সে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনে, এটার পেছনেও কিন্তু ভারতের হাত ছিল। প্রণব মুখার্জি তার বইতে লেখছে যে সেনাপ্রধান হিসাবে যখন মঈনু আহমেদ ভারতে যায়, তখন সে বলে, ভারতের কাছে সে বলে, আমাকে কিন্তু সেনাপ্রধান হিসেবে রাখতে হবে, আমার চাকরির নিশ্চয়তা দিতে হবে, তাইলে আমি হাসিনাকে ক্ষমতায় আনার ব্যাপারে সহযোগিতা করব। এই ব্যাপারগুলো কিন্তু প্রণব মুখার্জি তার বইতে লেখছে। আবার মঈনু আহমেদ এই অপবাদ থেকে বাঁচার জন্য প্রণব মুখার্জি যখন মারা গেছে, তখন মঈনু আহমেদ আমেরিকার একটা ঠিকানা পত্রিকা, যেটা বর্তমানে খালেদ মহিউদ্দিন কাজ করে, সেখানে একটা কলাম লেখছে যে আসলে প্রণব মুখার্জি যে দাবি করছে আমি ভারতে গেছিলাম, আমি তার কাছে চাকরির নিশ্চয়তা চাইছি, এটা মিথ্যা ছিল। তো প্রণব মুখার্জি জীবিত থাকা অবস্থায় কিন্তু মঈনু আহমেদ এই বিষয়গুলো নিয়ে কথা বলেন নাই। তো বিষয় হয়েছে যে ভারত আমাদেরকে নিয়ন্ত্রণ করে এইভাবে। আমরা সবাই জানি সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থা আছে, কারণ সেনাবাহিনী, তাদের অবশ্যই অবদান ছিল মুক্তিযুদ্ধের সময়। সেনাবাহিনীর যে অবদান, তারা যদি আগে না বাড়তেন তাহলে হয়তো বা পাকিস্তান আর্মি আমাদের আরও অনেক বেশি মানুষকে হত্যা করত। তো এই দেশের এই মাটির হেফাজতের জন্য সেনাবাহিনীর যে অবদান আছে, রাজনীতিবিদদের কখনো সেই অবদান ছিল না। কারণ মুক্তিযুদ্ধের ব্যাপারে সেনাবাহিনীর অফিসাররা, সমস্ত অফিসাররা একটা কথা বলছেন যে আমরা মেজর জলিল মেজর হাফিজ তার বইতে লেখছেন যে আওয়ামী লীগের তৎকালীন সময়ের যত রাজনীতিবিদ ছিলেন সবাই ভারতে যায় নিরাপদ আশ্রয় ছিলেন। এই দেশকে বাঁচানোর জন্য যুদ্ধ করছি আমরা, সেনাবাহিনী আর সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দোকানদার, রিক্সা চালক, কৃষক, সবাই মিলে যুদ্ধ করছে। সো সেনাবাহিনী এই রাষ্ট্রের হেফাজত করেছে, এটা সত্য। একই সাথে বিগত 15 বছরে যে সেনাবাহিনী ভারতের মাধ্যমে এবং হাসিনার মাধ্যমে একটা খুনি বাহিনীতে প্রমাণিত হয়েছে, এটাও সত্য। অর্থাৎ তাদের যেই অর্জনটা ছিল এই 15 বছরে, এই অর্জনটা শেষ করে দেওয়া হয়েছে। কিভাবে শেষ করে দেওয়া হয়েছে? আপনার প্রথম যেটা করা হয়েছে বিডিআর বিদ্রোহের নামে যে 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়, এর মধ্যে যারা ভারত বিরোধী ছিল বা বাংলাদেশপন্থী হওয়াটা জরুরি। আমি মনে করি ভারত বিরোধী হওয়াটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আপনি বাংলাদেশের স্বার্থ দেখবেন। বাংলাদেশের স্বার্থ দেখলে অটোমেটিক ভারত হোক, পাকিস্তান হোক, যেই বাংলাদেশের বিরুদ্ধে যাবে আপনি অটোমেটিক তার বিরোধী হয়ে যাবেন। সো 57 জন হত্যা করার মাধ্যমে যেটা হয়েছে, সেনাবাহিনীকে একটা ভয় দেখানো হয়েছে। তারপরে যেটা হয়েছে সেটা হইলো এই হত্যাকাণ্ডের বিরোধিতা যারা করছে, বেছে বেছে তাদেরকে আবার হত্যা করা হয়েছে। এবং ডেল এইচ খান, সামরিক কর্মকর্তা, তিনি একটা কথা বলছেন যে বাংলাদেশ আর্মিতে কোনো অফিসার যদি বলে, আচ্ছা স্যার, আমাদের বিমান বাহিনীকে আরও উন্নত করা দরকার, আমাদের নৌবাহিনীকে উন্নত করা দরকার, অ্যাম্বিশাস বা হচ্ছে রাষ্ট্রের ভালো কিছু যদি কোনো সেনাবাহিনী অফিসার চায়, তাকে হয়তোবা চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়, অথবা তাকে সুপারসিড করা হয়, তাকে র্যাঙ্ক দেওয়া হয় না। এই ধরনের ব্যাপার স্যাপার কিন্তু হয়েছে। এবং বিগত 15 বছরে সেনাবাহিনীর আর্মি অফিসার যারা, তাদেরকে লোভ দেখানো হয়েছে এভাবে, তুমি যদি গুম খুন করতে পারো, তুমি যদি রাজনৈতিক বিরোধীদেরকে তুমি হত্যা করতে পারো, তাহলে কিন্তু তোমাকে র্যাঙ্ক দেওয়া হবে। যে আমরা মেজর জেনারেল জিয়াউল আহসানের কথা জানি, তার কোর্সমেটরা, যারা তাকে ভালো করে চিনেন, তারা তাকে হাফ প্যান অফিসার বলে ডাকতো। অর্থাৎ সে একটা অযোগ্য অফিসার, সে গরুর দালালি করতো, ওই যে কেনাকাটা, বাজারঘাট, এগুলো সে ভালো করতে পারতো। তো এই ধরনের একটা লোক মেজর জেনারেল, মানে হচ্ছে সর্বোচ্চ পদ। জেনারেল তো একজন হন, চিফ অফ আর্মি স্টাফ বর্তমানে যেমন ওয়াকারুজ্জামান, জেনারেল একজনই হন, কিন্তু মেজর জেনারেল হচ্ছে সর্বশেষ র্যাঙ্ক। তো এইরকম একজন খুনি যে নিজের হাতে 1030 জন মানুষকে হত্যা করছে নিজের হাতে, এবং এই হত্যাগুলো এমনভাবে করতো যে কেউ টের পাইতো না। এবং তার এই হত্যাকাণ্ডের সাফাই গাইতে হচ্ছে প্রথম আলো। তারা বলতো যে জঙ্গিদেরকে হত্যা করা হয়েছে, জঙ্গি নাম দিয়ে, কিন্তু মানে আপনার জিয়াউল আহসান অনেক মানুষকে হত্যা করছে। তো জিয়াউল আহসানকে এখন কারা শাস্তি দিবে? যারা তাকে ইন্টারোগেট করতেছে, তাকে যারা রিমান্ডে নিতেছে, এরা সবাই তার লোক। তো জিয়াউল আহসান ছিল এমন একজন খুনি যাকে সরকারের পৃষ্ঠপোষকতায় হাসিনার সাথে যিনি ছিলেন, তারেক সিদ্দিকী, হাসিনার সিকিউরিটি অ্যাডভাইজার, সে বর্তমানে ভারতে আছে। তো এরা এই লোকটাকে, এর মতো করে আরও অনেক অফিসার আছে যারা ক্ষমতার লোক। এবং জিয়াউল আহসানের ব্যাপারে একটা কথা আমাদের জানা উচিত, তার বাসায় ডলার, ইউরো, দুবাইয়ের দিরহাম মিলায়া প্রায় 932 কোটি টাকা সমমূল্যের নগদ ক্যাশ পাওয়া গেছে। এছাড়া তো তার আরও
অনেক কিছু তো অনেক জায়গায় তারা আছে। তো এই ধরনের অফিসার কিন্তু জিয়াউল হাসান একা না, এরকম আরও অনেক অফিসার আছে। অর্থাৎ বর্তমানে হচ্ছে যে আর্মির চেইন অফ কমান্ড যেটা, যারা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল পর্যায়ের এর উপরে যারা আছে, প্রত্যেকেই ম্যাক্সিমাম করাপ্টেড, কারণ করাপশন ছাড়া এই পর্যায়ে কেউ যাইতে পারে নাই। সো এইরকম একটা বাহিনী আমরা এখনও হোল্ড করছি, যেটা সম্পূর্ণ ভারতের নিয়ন্ত্রণে আছে। তো সেইটাকে নিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। আসলে আমরা বাংলাদেশটা এমন একটা দেশ যেখানে আপনি জানেন যে আপনি বিদেশে গেলে, আমি কথাটা আগেও বলছি, বিদেশে গেলে উপার্জন করতে পারবেন না। তারপরেও আপনি বিদেশে যান এই কারণে যে বাংলাদেশে আপনি ভালো কিছু করতে পারতেছেন না, অনিশ্চিত দিকে পা বাড়ান। তো আমরা নির্বাচনের দিকে যাচ্ছে এই কারণে যে আসলে নির্বাচনে না যায় আমাদের কোনো উপায় নাই। ইউনূস সরকার, যাকে আমরা বিপ্লবের পর দায়িত্ব দিয়েছিলাম, সে নিজেকে অযোগ্য প্রমাণ করে আমাদেরকে এই বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় দিছে যে আমরা তার উপর আর আস্থা রাখতে পারতেছি না। সো এটাই একটা প্রশ্ন থেকে যায় যে আসলে বাংলাদেশে একটা সঠিক সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী সেটা প্রস্তুত কিনা। তো সেই জায়গায় ভারতের যে নিয়ন্ত্রণ, ভারত যে বাংলাদেশের বিরোধিতা করতেছে, এইটা অ্যাকচুয়ালি কিভাবে তারা করে এটা আমাদের বোঝা উচিত। তারপরে ভারত বিরোধিতা করা উচিত। আপনার এখন ভারত বিরোধিতা হইতে পারে যে আপনি সেনাবাহিনীতে দেশপ্রেমিক অফিসারদেরকে নিয়োগ দিবেন, কে ভারতের এজেন্ট আছে তাকে বাদ দিবেন, এইটা হইতে পারে ভারত বিরোধিতা। আর স্লোগান নির্ভর যে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের আন্দোলন, এগুলো দিয়ে আসলে ভারতের বিরোধিতা হবে না, এটা হচ্ছে না। আমরা যে ভারত বিরোধিতা করতেছি এটা বিরোধিতা হচ্ছে না। এটা হইল আপনি একটা গরু বা একটা ছাগল, তার সাথে মানুষের ভাষায় কথা বলতেছেন, তাকে কথাবার্তা বলে ভয় দেখাইতে চাইতেছেন, তাকে তো আপনাকে ডান্ডা দিয়ে মারতে হবে, তাইলে সে ভয় পাবে। সো আমরা ওই ডান্ডাটা আমাদের কাছে নাই। যেমন ইরানের একজন সম্ভবত কোনো মন্ত্রী, তিনি বলছেন ইরানের ব্যাপারে যদি কেউ হস্তক্ষেপ করে তার হাত কেটে ফেলা হবে। ইরান এই হুমকিটা এই জন্য দিতে পারে যে তার সেই রকম ক্ষমতা আছে, সেই হুমকি দিলে কেউ একজন ভয় পাবে, ঠিক আছে? আর আপনি যদি ভারতের থেকে অধিকার আদায় করতে চান, ভারত আপনাকে ভয় পাবে না। এই কারণে আমাদের মিডিয়া ভারতের দখলে, আমাদের সেনাবাহিনী ভারতের দখলে, আমাদের প্রশাসনের মধ্যে ভারতের লোক আছে। সো ভারত আপনাকে আমাকে ভয় করার কোনো কারণ নাই। আমি অন্তত পক্ষে ভয় করার কোনো যৌক্তিকতা খুঁজে পাই না। তো আমরা যদি প্রকৃত অর্থে ভারত বিরোধিতা করতে চাই, আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমাদের ফোকাস করতে হবে। এই জায়গাগুলো ঠিক করে তারপরে আমরা এই ঠিক করাটাই হইতে পারে সত্যিকার অর্থে ভারতের বিরোধিতা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।